ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি আজ তোমাদের ইকোনমিক্সের থার্ড ক্লাস নেব। ইকোনমিক্সের ফার্স্ট ক্লাসে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স এবং ইকোনমিক্সের সেকেন্ড ক্লাসে আমি ইকোনমিক্সের যে প্রধান দুটো ব্রাঞ্চ আছে অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স, তার সাথে ডিফারেন্স বিটুইন ইকোনমি এবং ইকোনমিক্স নিয়ে তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করেছি। তো আমি তোমাদের আজ থার্ড ক্লাসে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, এই টপিকটা ইকোনমিক্সের, যেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এবং ন্যাশনাল ইনকাম সাথে সাথে তোমাদের যে চারটে কনসেপ্ট আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব বা আলোচনা করব, সেটা হলো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই চারটে বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তার সাথে আমি প্রথমে ন্যাশনাল ইনকামের বেসিক জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেবো, তারপর আমি কিন্তু জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি তে ঢুকে যাব। নেক্সট আমি ক্লাসে মানে ন্যাশনাল ইনকামটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে পার্ট 1 এবং একটা হচ্ছে পার্ট 2। নেক্সট এই পার্টে আমার রইল এই চারটে কনসেপ্ট, এবং সেকেন্ড যে ক্লাস নেব আমি ন্যাশনাল ইনকামের উপর, সেখানে আমি তোমাদের মার্কেট প্রাইস, ফ্যাক্টর প্রাইস, পার ক্যাপিটা ইনকাম, ডিসপোজেবল ইনকাম এবং বিভিন্ন এমসিকিউ নিয়ে ন্যাশনাল ইনকামের উপর আলোচনা করব। আজকেও কিছু এমসিকিউ ওয়ান লাইনার আমি তোমাদের দেবো বা বলে দেবো, যেগুলো এক্সামের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা খাতাতে সেই পয়েন্টগুলো নোট ডাউন করবে, সেই এমসিকিউ গুলো লিখে রাখবে। আর ক্লাসের যে পয়েন্টগুলো আমি তোমাদের লিখে দেবো মেনলি, সেগুলো কিন্তু তোমরা খাতাতে কিন্তু থ্রুলি লিখে নাও, এবং সেটা পরীক্ষার আগে কিন্তু অবশ্যই সেটাকে একবার রিভিশন দিয়ে যাবে। আমি তোমাদের আজ ক্লাস শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আমি ইকোনমিক্সের ফুল সিলেবাসটা তোমাদের কভার করব ফর সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, ডব্লিউবিসিএস তথা বিভিন্ন যে এক্সামে যে আমাদের ইকোনমিক্স থেকে প্রশ্ন আসে, সমস্তটাই কিন্তু আমার এই বিএস একাডেমির যে ক্লাস আছে সেই ক্লাস থেকে কিন্তু কভার তোমরা হয়ে যাবে অলরেডি। তো আমি তোমাদেরকে প্রথমে ক্লাস শুরু করার আগে আজকে একটা রুটিন ফরম্যাট দিয়ে দেবো, যে কিভাবে আমি সেই ক্লাসগুলোকে ভাঙছি এবং আমি টোটাল কটা ক্লাসে তোমাদের ইকোনমিক্সটা কমপ্লিট করব, সেটা তোমাদের সঙ্গে একটু রুটিন ফরম্যাটে আমি আজকে আলোচনা করব। টোটালি আমি প্রথমে দুটো ক্লাস নিয়েছি, আমি প্রথমেই বললাম। তো দেখো, একদিকে ক্লাস আর একদিকে টপিক। তো ক্লাস 1 আমি যেটা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স। ওকে, ক্লাস 2 নিয়ে 2 তে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্রো আর মাইক্রো ইকোনমিক্স এবং ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স এন্ড ইকোনমি। অলরেডি এই দুটো ক্লাস আমার নেওয়া হয়ে গেছে। থার্ড ক্লাসে আজকে যেটা আমি তোমাদের পড়াবো, প্রথমেই বললাম, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ইম্পর্টেন্ট একটা জায়গা ইকোনমিক্সের, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। এই ন্যাশনাল ইনকাম আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা পার্ট 1 আর একটা পার্ট 2। তো পার্ট 1 আজকে আমি নেব থার্ড ক্লাসে, এবং পার্ট 4 নেবো, মানে পার্ট 2টা নেবো আমি ফোর্থ ক্লাসে, পার্ট 2। তাহলে ন্যাশনাল ইনকামটা আমার কভার হয়ে যাচ্ছে দুটো ক্লাসে অলরেডি। এবং ক্লাস 5 যেটা আমি আলোচনা করবো তোমার সঙ্গে, ইনফ্লেশন এবং ডিফ্লেশন। ইনফ্লেশন, ডিফ্লেশন, এখানে 4 পর্যন্ত কভার হচ্ছে, থার্ড এবং ফোর্থ ন্যাশনাল ইনকামটা। এবং ক্লাস 5 এ যেটা আলোচনা হচ্ছে ইনফ্লেশন এবং ডিফ্লেশন, এর সাথে সাথে এখানে আমি ডিমান্ড এবং সাপ্লাই, যেটা প্রথম দিন ক্লাস আমি তোমাদের বলেছিলাম, সেই কনসেপ্টটা আমি দেব। এবং 6 ক্লাসে আমি তোমাদের যেটা নেবো সেটা হচ্ছে মানি, যে সমস্ত মানিগুলো আছে, হট মানি, ডিয়ার মানি, সব ব্ল্যাক মানি, সমস্ত মানি আমি তোমাদের কিন্তু 6 ক্লাসে পড়াবো, 6 নম্বর ক্লাসে। 7 নম্বর ক্লাসে যেটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেট। টোটাল যে মার্কেট সিস্টেমটা আছে ইকোনমিক্সের, মানে ইনক্লুডিং সেবি, শেয়ার মার্কেট, সমস্ত কিছুই কিন্তু 7 নম্বর ক্লাসে কিন্তু আলোচনা হচ্ছে। এবং নেক্সট আমি যেটা ঢুকবো মার্কেটের পর, সেটা হচ্ছে 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর, 3টে ক্লাস আমার লাগবে। সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া। ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সিস্টেম বলতে কি? ব্যাংকিং সিস্টেম বলতে মেনলি যেটা আমাদের মানে সিলেবাসে আছে ইকোনমিক্সের, সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংকের ফাংশন এবং রিজার্ভ ব্যাংক সম্বন্ধে সমস্ত কিছু, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, এবং তাছাড়াও বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক, অ্যাসোসিয়েট ব্যাংক, তার সাথে সাথে যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাংকিং পুরো টোটাল সিস্টেমটা কিন্তু আলোচনা হবে। আমার টোটাল 3টে ক্লাস লাগবে, ঠিক আছে। এবং
নেক্সট যেটা সর্বশেষ পড়ে রইলো সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যানের উপর আমার টোটাল 5 ইয়ার প্ল্যানের উপর আমার দুটো ক্লাস লাগবে, 11 এবং 12। ওকে, এই যে জায়গাটা ইকোনমিক্সটা দেখো পুরোপুরি কভার হয়ে গেল। এই জায়গাটাতে পড়লেই পুরো ইকোনমিক্সটা তোমার যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে যা ইকোনমিক্স লাগে, তোমার সিভিল সার্ভিস বলো বা বিভিন্ন আদার্স যে সমস্ত এক্সাম বলো, ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট, ম্যাক্রো মাইক্রো, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন ডিপ্রেশন, মানি মার্কেট, ব্যাংকিং সিস্টেম এবং 5 ইয়ার প্ল্যানিং। সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে ইকোনমিক্সের এক্সামের জন্য, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, ব্যাংকিং সিস্টেম আর 5 ইয়ার প্ল্যান। এই তিনটে পোর্শন কিন্তু তোমাদেরকে দারুণ ভাবে পড়তে হবে এবং সেগুলো কিন্তু এই পোর্শন থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু এক্সামে পাবে। তাছাড়া শুধুমাত্র এক্সাম না, তোমরা যদি ইন্টারভিউ করেও যাও, তোমাদের ইন্টারভিউতে প্রচুর প্রশ্ন কিন্তু ইকোনমিক্সের এই পার্ট 3 থেকে করা হয়। শুধুমাত্র ডব্লিউবিসিএস না, পিএসসি যে কোনো এক্সামে কিন্তু এই পোর্শন থেকে কিন্তু প্রশ্ন আসবে, বা ব্যাংকিং এ যারা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এই জায়গাটা খুব ক্লিয়ার রাখতে হবে। এই জায়গাটা খুবই দরকার ফর গভর্নমেন্ট জব। ওকে, এছাড়াও যেটা বাকি রইলো সেটা আমি তোমাদের শেষ দিন একটা আলোচনা করে দেবো, যেখান থেকে খুব এমসিকিউ বেস প্রশ্ন আছে, যেটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো সম্বন্ধে। অর্গানাইজেশন, এটা আমার 13 নম্বর ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। অর্গানাইজেশন বলতে কি কি গুলো? বিভিন্ন ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক বলো, আইএমএফ বলো, ঠিক আছে, এই যে জায়গাগুলো আছে, বা গ্যাট বলো বা ডব্লিউটিও বলো, আইএলও বলো, এই সমস্ত যে মানে ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন গুলো আছে আমি শেষ দিন ক্লাসে আলোচনা করবো। অর্থাৎ তাদের কত সালে প্রতিষ্ঠা, তাদের এখন প্রেজেন্ট চেয়ারম্যান কে আছেন এবং তাদের যে সমস্ত ফাংশন সেগুলো কিন্তু সব আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। আমি ফুল সিলেবাস কিন্তু ইকোনমিক্সে কভার করে দেবো। তোমরা এই ক্লাসগুলো দেখো, এই ক্লাসগুলো যদি দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের ইকোনমিক্স জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি আজকে কিছু ন্যাশনাল ইনকামে যাচ্ছি এবং ন্যাশনাল ইনকামটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। প্রথমে ন্যাশনাল ইনকামে বললাম বেসিক জায়গাটা, তারপর আমি যে 4টে কনসেপ্ট তোমাদেরকে দেবো সেটা হচ্ছে জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি। ন্যাশনাল ইনকাম মিনস ন্যাশনাল ইনকাম is defined as the total net earnings from goods and services of produced in a country within a certain period of times। অর্থাৎ ন্যাশনাল ইনকাম হলো কোন একটা দেশের আয়, অর্থাৎ কিরকম আয়, অর্থাৎ সারা বছরে যে গুডস এন্ড সার্ভিস থেকে যে প্রডিউস হচ্ছে বা প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন থেকে যে টোটাল যে নেট আর্নিংস বা তার যে টোটাল ভ্যালু, সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। তা দেখো কি ব্যাপারটা, টোটাল নেট আর্নিংস বা কি বলতে পারো ইনকাম, টোটাল নেট আর্নিংস অফ ইনকাম ফ্রম গুডস এন্ড সার্ভিসেস of production in a country within a period of time। within a period of time, বা পিরিয়ড অফ টাইম বা একটা তুমি বলতে পারো এটা 1 ইয়ারও বলতে পারো। অর্থাৎ এক বছরে, আমি ধরি 1 বছরে আমাদের ধরো দেশ ইন্ডিয়া, তাহলে ভারতবর্ষ 1 বছরে গুডস এন্ড সার্ভিসের যে প্রোডাকশন হচ্ছে, সেই গুডস এন্ড সার্ভিসের প্রোডাকশন থেকে তার যে টোটাল নেট আর্নিংস বা ইনকামটা, সেটাই কিন্তু হলো কি ন্যাশনাল ইনকাম। ওকে, তাহলে বুঝতে পারছো ন্যাশনাল ইনকামটা কি? ন্যাশনাল ইনকাম হচ্ছে কোন একটা দেশের সারা বছরে যে গুডস এন্ড সার্ভিসের যে প্রডিউস হচ্ছে তার যে টোটাল ভ্যালুটা বা তার থেকে যে টোটাল আর্নিংস বা ইনকাম, সেটাই হলো কি ন্যাশনাল ইনকাম। এবার এটাকে আমরা কি করবো, ইকুয়েশনে লিখবো। এই ইকুয়েশনটা কিন্তু তোমরা খাতায় লেখো। দেখো ন্যাশনাল ইনকামটাকে আমরা প্রথমে ক্যাপিটাল এন দিয়ে ডিফাইন করতে পারি। ন্যাশনাল ইনকাম ইনটু ক্যাপিটাল এন বলতে পারি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা একটা কি ইকুয়েশন। কিরকম ইকুয়েশন? তাহলে আমি বললাম এনটা কি ন্যাশনাল ইনকাম, ভালো করে বুঝে নাও। এনটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। সি মিনস টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, ক্লিয়ার? আই হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এবং জিটা হলো টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার।
টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ওকে, আর এক্স মাইনাস এম, এক্সটা যেটা হলো এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি, মাইনাস যেটার উপরে হলো এম, এম হচ্ছে ইম্পোর্ট। দেখো তাহলে একটা ইকুয়েশন আমি কিন্তু ন্যাশনাল ইনকামটাকে ডিফাইন করলাম। তাহলে ন্যাশনাল ইনকাম যখন ক্যালকুলেট করা হবে বা মেজার করা হবে তখন কিভাবে কি ইকুয়েশন ক্যালকুলেশন করা হবে? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে সিটা কি? সিটা কি বললাম? টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। আই কি বললাম? টোটাল ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। আর যেটা বললাম টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর এক্স প্লাস এক্স মাইনাস এম, এক্সটা এখানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ওকে, আর ন্যাশনাল ইনকামটা প্রথমেই বলে দিলাম যে কোন একটা দেশের সারা বছরে গুডস এন্ড সার্ভিসের যে প্রডিউস হচ্ছে তার যে টোটাল ভ্যালু বলতে পারো বা তার যে তার থেকে যে টোটাল আর্নিংস বা ইনকাম, সেটাই কিন্তু হলো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। ঠিক আছে, এই ন্যাশনাল ইনকাম থেকে মেনলি যে একটা প্রথমত যেটা এমসিকিউ তোমাদের জানতে হবে যে ন্যাশনাল ইনকাম থেকে কে এস্টিমেট ফার্স্ট ইন্ডিয়াতে করেছিল। ন্যাশনাল ইনকাম ফার্স্ট এস্টিমেট করেছিল ইন্ডিয়াতে দাদাভাই নৌরুজি। ঠিক আছে, মনে রাখবে যে ফার্স্ট ইন্ডিয়াতে ইন্ডিয়া ফার্স্ট এস্টিমেট করেছিলেন দাদাভাই নৌরুজি। ওকে, তাহলে প্রথম ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন ইন্ডিয়াতে দাদাভাই নৌরুজি। এবং ন্যাশনাল ইনকামটা কি বললাম? যে টোটাল নেট আর্নিংস of goods and services of production in a country within a period of time। ঠিক আছে, এরপর দেখো ন্যাশনাল ইনকাম বুঝতে গেলে মেজার করতে গেলে ক্যালকুলেশন করতে গেলে যে জায়গাটা তো আমাদের ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট, সেটা হচ্ছে মেনলি 5টা কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। সেই 5টা কনসেপ্ট হচ্ছে কি কি? একটা হচ্ছে জিডিপি, একটা হচ্ছে জিএনপি অর্থাৎ জিডিপি মিনস কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। এছাড়াও যেটা রইলো সেটা হচ্ছে পিসিআই বা পার ক্যাপিটা ইনকাম। এই 5টা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের রাখলেই সেখান থেকে কিন্তু ন্যাশনাল ইনকামটাকে তোমরা কিন্তু মেজার করতে পারবে। এবং ন্যাশনাল ইনকাম মেজার করার প্রধানত 3টে পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে প্রোডাকশন মেথড বা যেটাকে তোমরা বলতে পারো ভ্যালু অ্যাডেড মেথড, এবং 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ইনকাম মেথড, এবং 3 নম্বর আছে এক্সপেন্ডিচার মেথড বা কনজাম্পশন মেথড। এই 3টে পদ্ধতি কিন্তু ন্যাশনাল ইনকামটাকে মেজার করা হয়। এবং ন্যাশনাল ইনকাম মেজার করতে গেলে মেন 5টা পিলার যেটা জানতে হয়, যেটা তোমাদের আমি প্রথমেই বললাম, সেটা হচ্ছে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এবং পিসিআই। ওকে, এবার প্রথমেই তোমাদের সঙ্গে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে জিএনপি, এবং জিএনপি সম্বন্ধে জানবো পুরোপুরি সমস্ত বিষয় জিএনপির। তারপর আমি জিডিপি জানবো, এবং জিডিপির সঙ্গে জিএনপির যে বেসিক ডিফারেন্সটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাও আমরা জিএনপি। দেখো জিএনপি কি বললাম? জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি মানে হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু of all goods and services produced in 1 year of a country, ঠিক আছে, অফ এ কান্ট্রি। দেখো কি বললাম? জিএনপি হচ্ছে কোন একটা দেশের এক বছরে যে উৎপাদন এবং তার যোগান, তার যে মার্কেট ভ্যালু, সেটাই হচ্ছে জিএনপি বা আমরা বলতে পারি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা বললাম বা জিএনপি যেটা বললাম সেটা হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু অফ অল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন 1 year অফ এ কান্ট্রি। ওকে, এবার ধরো সাপোজ আমি ইন্ডিয়ার ক্ষেত্রে আমি জিএনপিটা ক্যালকুলেট করবো, মানে আমাদের দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের জিএনপি আমি ক্যালকুলেট করছি। কিভাবে জিএনপি ক্যালকুলেট করবো? আমি বলে দিলাম প্রথমেই যে জিএনপি হচ্ছে কোন একটা দেশের যে গুডস এন্ড সার্ভিস অর্থাৎ উৎপাদন এবং যোগান এক বছরে তার যে মার্কেট ভ্যালুটা, সেটা হচ্ছে জিএনপি। ঠিক আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা জিএনপিটা ক্যালকুলেশন করব। তো ইকুয়েশন আকারে আমরা লিখে দিচ্ছি। দেখো তো কি রকম, জিএনপি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কি বললাম? যে মানি প্রডিউসড কি থেকে? ফ্রম প্রোডাক্ট ইন ইন্ডিয়া, মানে যে সমস্ত প্রোডাকশন বা হচ্ছে ইন্ডিয়াতে, তার থেকে যে আয়
প্লাস মানি কামিং ফ্রম আউটসাইড বাই ইন্ডিয়ানস। কি এই বিষয়টা কি, যে দেশের কিছু কিছু মানুষ আছে, ধরো আমাদের ভারতবর্ষের কিছু মানুষ আছে যারা কিন্তু আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে যে রয়েছে, কিন্তু সেখানে তারা গিয়ে সেখানে আয় করছে, তাদের যে আয়টা সেটা কিন্তু ইন্ডিয়াতে আসবে, সেটাও কিন্তু জিএলপি ক্যালকুলেশনের সঙ্গে ধরা হবে। অর্থাৎ দেশের মধ্যে যে আয়টা হচ্ছে দেশের লোকেদের, প্লাস দেশের বাইরে যে সমস্ত দেশীয় আমাদের লোকেরা আছে তাদের যে আয়টা হচ্ছে, তাদের যে টোটালটা, সেটা কিন্তু আমরা হচ্ছে জিএনপি ক্যালকুলেশনে ধরবো। কিন্তু এখান থেকে জিএনপি ক্যালকুলেশনের সময় আমাদের যেটা মাইনাস করতে হবে বা বাদ দিতে হবে, সেটা হচ্ছে আউটগোয়িং মানি টু অ্যাব্রোড। এই বিষয়টা কি, ধরো সাপোজ ইন্ডিয়াতে বিদেশের কিছু মানুষ রয়েছেন, ধরো বিদেশি কোনো কোম্পানি ইন্ডিয়াতে এসে ব্যবসা করছে, বুঝতে পেরেছো, এবং তারা যখন বিদেশ থেকে এসে আমাদের ভারতবর্ষে ব্যবসা করছে, তারা ভারতবর্ষ থেকে কিছু পরিমাণ প্রোডাকশন তারা কিছু পরিমাণ আয় করছে, সেই আয়টা কিন্তু জিএনপি ক্যালকুলেশনের সঙ্গে ধরা হবে না। তাদের আয়টা কিন্তু তাদের যখন দেশের জিএনপি ক্যালকুলেশন করা হবে, তাদের দেশের জিএনপি ক্যালকুলেশনের সময় তাদের সেই জিএনপি ক্যালকুলেশনে সেটা অ্যাড হবে। কিন্তু এক্ষেত্রে ইন্ডিয়াতে কি হবে, সেইটা কিন্তু বাদ যাবে। অর্থাৎ যখন আমি জিএনপি অ্যাড ইন্ডিয়া করব, কি হবে, শুধুমাত্র দেশের মধ্যে আমাদের, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে সমস্ত প্রোডাকশন হচ্ছে তার থেকে যায়, প্লাস আমাদের দেশীয় লোকেরা বাইরে থেকে বা বিদেশে থেকে যে আয়টা করছে তাদের যে টোটালটা মাইনাস আউটগোয়িং মানি টু অ্যাব্রোড, অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে বাই ফরেনার্স অর্থাৎ বিদেশিদের যে আয়টা হচ্ছে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ তাদের আয়টা কিন্তু আমাদের জিএনপি ক্যালকুলেশনে ধরা হবে না, তাদের দেশের জিএনপি ক্যালকুলেশনে কিন্তু আয়টা ধরা হবে। তাহলে বুঝতে পেরেছো তার জিএনপিটা কি বললাম, আমি আবার একবার রিক্যাপ করে দিচ্ছি প্রথম থেকে। সেটা হচ্ছে জিএনপি হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন 1 ইয়ার অফ এ কান্ট্রি। এবং জিএনপি যখন আমি ইন্ডিয়ার ক্ষেত্রে ক্যালকুলেট করব, কি করব, যে মানি প্রডিউসড অফ প্রোডাক্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ দেশের মধ্যে থেকে দেশের যে সমস্ত প্রোডাকশন হচ্ছে তার যে আয়, প্লাস মানি কামিং ফ্রম আউটসাইড বাই ইন্ডিয়ানস, অর্থাৎ দেশের বাইরে যে সমস্ত লোকেরা, দেশের লোকেরা রয়েছে, সাপোজ ধরো অস্ট্রেলিয়াতে আমি বললাম ইন্ডিয়ানরা রয়েছে, তাদের যে আয়টা হচ্ছে সেটা কিন্তু জিএনপি ক্যালকুলেশন সময় অ্যাড হবে। শুধুমাত্র কোনটা বাদ যাবে, আমাদের দেশে যারা বিদেশিরা আছেন তারা যে আয়টা করছে সেটা কিন্তু জিএনপি ক্যালকুলেশনে ধরা হবে না, সেটা কিন্তু বাদ দেওয়া হবে। তাদের দেশে যখন জিএনপি ক্যালকুলেশন করা হবে তখন সেটা কিন্তু অ্যাড করা হবে। তাহলে বুঝতে পেরেছো জিএনপি জিনিসটা কি, বুঝতে পারছো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কি বললাম, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো এখানে একটা কথা আছে ডোমেস্টিক, তাই না, ডোমেস্টিক বলতে কি, ডোমেস্টিক বলতে বাংলায় যাকে বলা হয় ঘরোয়া। কি বললাম, ঘরোয়া, অর্থাৎ একটা দেশীয় ব্যাপার কিন্তু জিডিপির মধ্যে রয়েছে। অর্থাৎ জিডিপি যখন ক্যালকুলেশন করা হবে শুধুমাত্র উইদিন দা কান্ট্রি ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ শুধুমাত্র দেশের মধ্যে থেকে যে প্রোডাকশনটা হচ্ছে তার যে টোটাল ভ্যালু সেটাকে আমরা ধরবো জিডিপি। অর্থাৎ জিডিপি বলতে কি বললাম, টোটাল মানি ভ্যালু অফ প্রোডাকশন produced within a country। এবার সাপোজ আমি জিডিপি ক্যালকুলেশন করবো ইন্ডিয়ার ক্ষেত্রে। এবার দেখো আমি কি প্রথমে বলে দিলাম যে ইন্ডিয়াতে যে সমস্ত দেশীয় লোকেরা আছে তারা যে আয়টা করছে প্রোডাকশন থেকে, যে তাদের যে আয়টা হচ্ছে সেটা জিডিপি ক্যালকুলেশন ধরা হবে। এবং ইন্ডিয়াতে কিছু ফরেনার্স আছে তারাও যে আয়টা করছে সেটাও কিন্তু জিডিপি ক্যালকুলেশনে ধরা হবে, কিন্তু যেটা জিএনপি ক্যালকুলেশনে ধরা হয়নি, কারণ দেশের মধ্যে থেকেই তো তারা এটা করছে, তারা তো ইন্ডিয়ার মধ্যে থেকেই এটা করছে। তাহলে জিডিপি যখন ক্যালকুলেশন করবো সেটা বিদেশি লোকই হোক না কেন বা ইন্ডিয়ান লোকেরাই হোক না কেন, দেশের মধ্যে দেশের বাউন্ডারির মধ্যে যে আয়টা হবে টোটাল সেটা কিন্তু জিডিপি ক্যালকুলেশনে ধরা হবে। কিন্তু জিডিপি ক্যালকুলেশনে কোনটা ধরা হবে না, দেশের বাইরে থেকে দেশীয় লোকেরা যে আয়টা করছিল সেটা কিন্তু ধরা হবে না, যেটা কিন্তু জিএনপি ক্যালকুলেশনে ধরা হচ্ছিল। অর্থাৎ জিএনপির সঙ্গে জিডিপির একটা বেসিক ডিফারেন্সটা বুঝতে পেরেছো। জিএনপি তে কিন্তু বাইরের দেশের থেকেও যে দেশীয় লোকেদের যে আয়টা সেটা কিন্তু ক্যালকুলেট করা হচ্ছিল, কিন্তু জিডিপি ক্যালকুলেশনের সময় সেটা হবে না। শুধুমাত্র দেশের ভেতরে থেকে যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন থেকে যে টোটাল নেট আর্নিংস বা টোটাল যে ইনকাম সেটাকে ধরা হবে জিডিপি ক্যালকুলেশন। অর্থাৎ জিডিপি মিনস, যেটা আমি বলবো, জিডিপি হচ্ছে টোটাল
টোটাল মানি ভ্যালু অফ প্রোডাকশন ইন এ কান্ট্রি প্লাস কি বললাম, প্লাস হচ্ছে টোটাল ইনকাম বাই ফরেনার্স উইদিন দ্য কান্ট্রি। অর্থাৎ দেশের মধ্যে থেকে দেশীয় লোকেদের যে আয়টা, এবং দেশের বাইরের যে সমস্ত ব্যক্তিরা আছে, অর্থাৎ ধরো অস্ট্রেলিয়ার কোনো ব্যক্তি ইন্ডিয়াতে রয়েছে, সেখানে ইন্ডিয়াতে থেকে তারা তো একটা আয় করছে, তাহলে তাদের যে আয়টা সেটাও কিন্তু আমাদের জিডিপি ক্যালকুলেশনের সঙ্গে কিন্তু ক্যালকুলেট করা হবে। তাহলে দেশের মধ্যে থেকে যে আয় সেটাই হলো কি জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ দেশের ভেতরে থেকে যে আয়টা হচ্ছে সেটাই হলো জিডিপি, সেটা ইন্ডিয়ানসরাই করুক বা ফরেনাররাই করুক না কেন। কিন্তু জিএনপি ক্যালকুলেশনের সঙ্গে যখন আমরা করছিলাম তখন কিন্তু এই পোর্শনটা কিন্তু বাদ গিয়েছিল, কারণ জিএনপি ক্যালকুলেশনের সময় ফরেনারদের যে ইনকামটা সেটা তাদের দেশে যখন জিএনপি ক্যালকুলেশন করা হচ্ছিল তখন ক্যালকুলেট করা হচ্ছিল। বুঝতে পেরেছো? এবং আমি তোমাদেরকে জিডিপি আর জিএনপি দুটো আলাদা আলাদা পার্টে আমি তোমাদেরকে দুটো প্যারাতে করে দিচ্ছি। তোমরা এটা খাতা দেখে কি বললাম যে আমি তোমাকে জিডিপি আর জিএনপি দুটো প্যারাতে আমি আলাদা করে তোমাদেরকে করে দিচ্ছি। ডিফারেন্সটা কি? জিএনপিটা প্রথমে বললাম যে জিএনপি হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু of all goods and services produced in 1 year of a country. ক্লিয়ার? তাহলে দেখো মার্কেট ভ্যালু কি, যেটা প্রডিউস হচ্ছে কোথায়, একটা কোনো দেশে এক বছরে। তাহলে মার্কেট ভ্যালু কোনটা? গুডস এন্ড সার্ভিসের যে প্রোডাকশন আমাদের ইন্ডিয়াতে, ধরো সাপোজ ইন্ডিয়াতে গুডস এন্ড সার্ভিসের যে প্রোডাকশন, সেই গুডস এন্ড সার্ভিসের প্রোডাকশন 1 ইয়ারে, সেখানে টোটাল যে তার মার্কেট ভ্যালুটা সেটাই হচ্ছে জিএনপি। আর জিডিপির ক্ষেত্রে কি বলেছিলাম? জিডিপি হচ্ছে জিডিপিও টোটাল মার্কেট ভ্যালু of all goods and services produced in 1 year within the country. ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো জিডিপির সঙ্গে জিএনপির ক্ষেত্রে কি করেছিলাম? জিএনপির ক্ষেত্রে আমি বলেছিলাম যে মার্কেট ভ্যালু যেটা থাকছে সেটা প্লাস ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ানসদের যে ইনকাম টু আউটসাইড অফ আওয়ার কান্ট্রি, তাহলে ধরো কি আমি বলেছিলাম যে কিছু ইন্ডিয়ানস বিদেশে আছে, তারা সেখানে যে একটা আয় করছে, তাদের যে আয়টা, সেই আয়টা যোগ হবে তার সাথে ইন্ডিয়াতে যে মার্কেট ভ্যালু হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস তার সাথে, সেটা হচ্ছে জিএনপি। কিন্তু একটা জিনিস ভালো করে তোমরা বুঝে নাও যে এক্ষেত্রে জিএনপি ক্ষেত্রে মাইনাস কোনটা হয়? জিএনপি ক্ষেত্রে সেটাই মাইনাস হয় সাপোজ যারা বাইরের দেশের কিছু মানুষ যারা আমাদের ইন্ডিয়াতে রয়েছে, মানে ফরেনার্সদের যে ইনকামটা সেটা কিন্তু মাইনাস হবে। ঠিক আছে? তাদের দেশে যখন জিএনপি ক্যালকুলেশন হবে তখন সেটাতে ধরা হবে। তাহলে জিএনপি সমান কি বলতে পারি? মার্কেট ভ্যালু প্লাস যে মানি কামিং ফ্রম আউটসাইড বাই ইন্ডিয়ানস আর আউটগোয়িং মানি টু অ্যাব্রোড বাই ফরেনার্স। ওকে, এই জিএনপি আর জিডিপি বেসিক জায়গাটা তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। আর জিডিপির ক্ষেত্রে কি হয়েছিল? শুধুমাত্র যে মার্কেট ভ্যালু কোথায়? উইদিন দ্য কান্ট্রি। মানে ধরো ইন্ডিয়ানস প্লাস ফরেনার প্রত্যেকে ইনকাম করছে ভারতবর্ষ থেকে,
ভারতীয়রা ইনকাম করছে এবং ইন্ডিয়ানসরা ইনকাম, ফরেনারদের যে ইনকামটা হচ্ছে সেটা উইদিন দ্য কান্ট্রি, মানে আমাদের দেশের মধ্যে বাউন্ডারির মধ্যে থেকে যে ইনকামটা হচ্ছে সেটা কিন্তু হবে জিডিপি। সেটা বিদেশিরাই করুক না বা ভারতীয়রাই করুক, কিন্তু জিএনপি ক্যালকুলেশনের সময় শুধুমাত্র ভারতীয়দের যে ক্যালকুলেশন বাই সেটাই কিন্তু জিএনপি ক্যালকুলেশনে ধরা হয়। তাহলে বেসিক ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা কি করবে, বাড়িতে কিন্তু এটা ফেয়ারলি করে নাও এবং জিডিপির সঙ্গে জিএনপি যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু পরীক্ষাতে খুব কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে যেটা জানতে হবে যে জিডিপির টোটাল দুটো ভাগ আছে। জিডিপি কে টোটাল আমরা দুটো পারে ভাগ করতে পারি, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। এবার নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপিটা কি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা একটু খাতা লিখে নাও। জিডিপি যেটা বললাম যে জিডিপি কে আমরা টোটাল দুটো পারে ভাগ করতে পারি। একটা কি বললাম, একটা বললাম নমিনাল জিডিপি, ওকে, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এটা হচ্ছে রিয়েল জিডিপি। কি বিষয়টা কি, যে কি নমিনাল কি রিয়েল, মানে নমিনাল জিনিসটা কি বা রিয়েল জিনিসটা কি, দুটোই তো জিডিপি। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি বা এদের কনসেপ্টটা কি তোমাদের জানতে হবে। দেখো নমিনাল জিডিপি হচ্ছে যে জিডিপিটা আমরা নর্মালি বলছি, অর্থাৎ টোটাল মার্কেট ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস produced within the country. তাহলে কি বললাম, দেশের মধ্যে যে গুডস এন্ড সার্ভিসের যে প্রোডাকশন বা যোগান, সে তার যে উৎপাদনটা হচ্ছে, তার যে মার্কেট ভ্যালু, সেটাই হচ্ছে নমিনাল জিডিপি। মানে যেটা নর্মালি আমরা জিডিপি ক্যালকুলেশন করি সেটাই হচ্ছে আমাদের কিন্তু নমিনাল জিডিপি। তা রিয়েল জিডিপিটা কি, রিয়েল জিডিপি হচ্ছে ইনফ্লেশনকে যদি অ্যাডজাস্ট করে যে জিডিপি ক্যালকুলেট করা হয়, দেখো ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট যে জিডিপি, মানে রিয়েল জিডিপির মধ্যে কি থাকবে, ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টটা থাকবে, ওকে, তার সঙ্গে নমিনাল জিডিপির ব্যাপারটা কিন্তু ঢুকে যাচ্ছে। তাহলে দেখো এটার মধ্যে বেসিক ডিফারেন্সটা তোমাদেরকে একদম সূক্ষ্ম যে ডিফারেন্সটা সেটা জানতে হবে। মানে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট জিডিপি এটা বলতে কি মানে তোমরা কি বুঝছো, তাই না? রিয়েল জিডিপি হচ্ছে সাপোজ ধরো 2004 থেকে 2009, মানে একটা আমি 5 ইয়ারের গ্যাপ নিলাম, বুঝতে পারছো? 2004, 2005, 6, 7, 8, 9, এবার 2004 থেকে শুরু হচ্ছে। তাহলে 2004টাকে আমরা কি বলতে পারি, 2004টাকে আমরা বলতে পারি বেস ইয়ার। কি বললাম, রিয়েল জিডিপি দেখো, কনসেপ্টটা ভালো বুঝে না, এটা হচ্ছে রিয়েল জিডিপি, খাতায় লিখো প্রত্যেকে। রিয়েল জিডিপি দেখো, তাহলে 2004টাকে আমরা কি বললাম, বেস ইয়ার। 2004-এ একটা জিডিপি তো ছিল বেস ইয়ারে, সেটা ক্যালকুলেট করা হয়েছে, মানে তখনকার সে যে মার্কেট ভ্যালুটা গুডস এন্ড সার্ভিস যে প্রোডাকশন হয়েছিল তার যে মার্কেট ভ্যালু, তাহলে 2004-এতে। এবার 2005, 2006 সোয়ান, এভাবে 2009, যখন 2009 গিয়ে যখন পৌঁছালো তখন একটা জিডিপি ক্যালকুলেশন হলো। ভালো করে বুঝো, জিডিপি যে ক্যালকুলেশনটা হলো 2009-এ গিয়ে, তাহলে সেই 2004-এর রেসপেক্টে, মানে 2004-কে বেশ ইয়ার ধরে, অর্থাৎ 2004-এর রেসপেক্টে 2009-এ জিডিপির যে গ্যাপটা হয়েছে, এই যে গ্যাপিংটা মানে কতটা ইনক্রিজ করেছে অর ডিক্রিজ করেছে, এই যে বিষয়টা, এটাই হলো রিয়েল জিডিপি। মানে 2009 যখন আমি জিডিপি ক্যালকুলেশন করছি তাকে বেশি আর ধরে করছি, 2004-কে বেশি আর ধরে করছি, মানে তার রেসপেক্টে কতটা চেঞ্জ হয়েছে সেটাই হচ্ছে রিয়েল জিডিপি। অর্থাৎ এখানে কিন্তু ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে জিডিপি ক্যালকুলেট করা হয় এবং এটা বেস ইয়ার ধরা হয়, তার রেসপেক্টে একটা জিডিপি ক্যালকুলেশন হয়। কিন্তু নমিনাল জিডিপির ক্ষেত্রে কি হয়েছিল, শুধুমাত্র যে টোটাল মার্কেট ভ্যালুটা একটা 1 ইয়ারে একটা কান্ট্রির মধ্যে, অর্থাৎ সেটা বলেই দিলাম আমি প্রথমে, ইন্ডিয়ানসদের বা ফরেনারদের যাই হোক না কেন, উইদিন দা কান্ট্রি বা একটা কান্ট্রি বাউন্ডারির ভেতরে যে টোটাল মার্কেট ভ্যালু গুডস এন্ড সার্ভিসেস, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। তাহলে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি ডিফারেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই পয়েন্টটাও তোমরা কিন্তু খাতাতে ভালো করে লেখো, ঠিক আছে? এরপর দেখো
আমি তোমাদের প্রথমে কি বললাম, জিডিপি বলে দিলাম, জিএনপি বলে দিলাম, জিএনপির সঙ্গে জিডিপির যে বেসিক ডিফারেন্সটা সেটা কিন্তু বলে দিলাম, এবং জিডিপির যে মেন দুটো টোটাল পার্ট আছে সেটা বললাম আমাদের নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। এরপর দেখো যে দুটো আমার পার্ট পড়ে রয়েছে, অর্থাৎ এই চারটে ন্যাশনাল ইনকামের যে চারটে টোটাল পিলার বলেছিলাম, জিডিপি, জিএনপি, এনডিপি এবং এনএনপি, এবার পড়ে রয়েছে আমার এনডিপি এবং এনএনপি। তাহলে এনডিপিটা কি আমাদের প্রথমে জানতে হবে, তারপর আমি তোমাকে এনএনপি তে যাব। ঠিক আছে, এই চারটে বলে দেওয়ার পর আমি এখান থেকে কিছু তোমাদেরকে এমসিকিউ আজকে করিয়ে দেবো। ঠিক আছে, এমসিকিউ গুলো তোমরা লিখবে খাতাতে। এবার এনডিপিটা কি দেখো, এনডিপিটা হচ্ছে প্রথমে বললাম নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এনডিপিটা কি আমি একটু ইন ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। দেখো এনডিপি, তাহলে আমি প্রথমে বললাম যে কি এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে প্রথমে বলে দিয়েছিলাম ঘরোয়া। এনডিপি বলতে যখন আমি এনডিপি হচ্ছে জিডিপি যখন ক্যালকুলেশন করছি, জিডিপি যে ভ্যালুটা আমরা পাই তার যে নেট ভ্যালুটা, অর্থাৎ নেট ভ্যালুটা, সেটাই হচ্ছে কি এনডিপি। এনডিপি এবার দেখো এনডিপিটাকে আমি ইকুয়েশন আকারে লিখছি, তাহলে তোমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এনডিপি, এনডিপি সমান হচ্ছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। দেখো ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি, তাই তো, এটা তো নতুন টার্ম। ডেপ্রিসিয়েশন হচ্ছে সাপোজ, ধরো আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। ধরো সাপোজ 2017 সাল, তুমি 2017 সালে একটা বাইক কিনলে। কত টাকা দাম নিল? 70,000 টাকা দাম নিল। ভালো করে বুঝে নাও, 2017 সালে তুমি একটা বাইক কিনছো, সেই বাইকের দাম বা ভ্যালু হচ্ছে সেই মুহূর্তে 70,000 টাকা। 2020 সাল, তুমি 2020 সালে এসে ভাবলে যে ওই বাইকটা চাপবে না, ওই বাইকটাকে তুমি বিক্রি করে দেবে, বাইকটা সোল্ড করে দিচ্ছ, বিক্রি করে দিচ্ছ। এই যে বাইকটা বিক্রি করছো 2020 সালে এসে, তাহলে দেখো 3 বছরের একটা গ্যাপ কিন্তু হয়ে গেছে, মানে 3 বছর তুমি কিন্তু ওই বাইকটাকে ইউজ করেছো। তাহলে 70, যখন 2020 সালে তুমি বিক্রি করতে যাচ্ছ, তাহলে সেটা নিশ্চয়ই তখন 70,000 টাকা ভ্যালু থাকবে না। সাপোজ তখন বর্তমান ভ্যালু হয়ে গেল সেটা 40,000 টাকা। এই যে বর্তমান যে ভ্যালুটা, এটাই হচ্ছে কি এনডিপি। কি বিষয়টা কি দেখো, আমি বললাম কি এনডিপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ওকে, তাহলে এনডিপি যদি 40,000 হয়, আর জিডিপি কোনটা, জিডিপি হচ্ছে 2017 সালে যেটা ছিল তখনকার যে মার্কেট ভ্যালুটা, সেটা হচ্ছে জিডিপি, 70,000 টাকা। ডেপ্রিসিয়েশন যখন বার করবো, দেখো কি করলাম, ডেপ্রিসিয়েশন আমি পেয়ে গেলাম 70,000 মাইনাস 40,000 মানে 30,000 টাকা। 30,000 টাকা কিন্তু ভ্যালুটা কিন্তু ডিক্রিজ করে গেছে, কার রেসপেক্টে? জিডিপি রেসপেক্টে। তাহলে জিডিপি রেসপেক্টে যে ভ্যালুটা ডিক্রিজ করে এখন যে নেট ভ্যালুটা দাঁড়িয়েছে, সেটাই হয়ে গেল কি এনডিপি। জিডিপি ছিল তোমার 70,000, এনডিপি এখন বর্তমানে 40,000। ডেপ্রিসিয়েশন কত? ডেপ্রিসিয়েশন হচ্ছে 30,000। তাহলে দেখো ভালো করে বিষয়টা বোঝো নাও, ডেপ্রিসিয়েশন হচ্ছে, এই পয়েন্টটা লিখে রাখো, এই পয়েন্টটা পরীক্ষায় আসে, যে ডেপ্রিসিয়েশন হচ্ছে গ্রস মাইনাস নেট, অর্থাৎ ডেপ্রিসিয়েশন হলো জিডিপি মাইনাস এনডিপি বলতে পারি। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে এনডিপি ক্যালকুলেশন আমরা জেনে নিলাম যে এনডিপি কিভাবে বার করতে হয়। জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করলে যে নেট ভ্যালুটা পাই সেটাই হচ্ছে কি এনডিপি আর নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, এরপর যে পয়েন্ট যে পিলারটা রয়েছে সেটা হচ্ছে এনএনপি। এনএনপিটা কি? এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, এনএনপিটা জানবো, যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে এনএনপি, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট, দেখো নামেতে আছে কি ন্যাশনাল, অর্থাৎ ন্যাশনাল বলতে যেটা দেশীয় বা জাতীয় যে বিষয়টা। এখন এনএনপি জিনিসটা কি? এনএনপিটা হচ্ছে জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন মাইনাস করব, যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এনএনপি। এনডিপি ক্ষেত্রে কি বলেছিলাম? এনডিপি ক্ষেত্রে আমরা বলেছিলাম জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এনএনপি তে কি বলছি? জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এবার দেখো জিএনপির কনসেপ্টটা কিন্তু তোমাদের আমি আগে অলরেডি দিয়েছি। জিএনপিটা কি বলেছিলাম? জিডিপি
প্লাস নেট ফ্যাক্টর ফ্রম abroad by Indians, নেট ফ্যাক্টর ফ্রম abroad by Indians। কিন্তু এখানে মাইনাস কি বলেছিলাম, মাইনাস হবে যেটা আউটগোয়িং যে মানিটা সেটা কিন্তু মাইনাস হবে বাই কাদের দ্বারা, ফরেনার্স। ওকে, বাই ফরেনার্স। মাইনাস যেটা পড়ে রইলো সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন পার্টটা, মাইনাস ডেপ্রিসিয়েশন পার্টটা কিন্তু পড়ে রয়েছে। দেখো তা দেখো এনএনপি বলতে আমরা কি বুঝলাম, এনএনপি মানে প্রথমেই বলে দিলাম, আবার একবার বলে দিচ্ছি, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। আর জিএনপি সময় আগেই পেয়ে গেছিলাম যে জিডিপি প্লাস নেট ফ্যাক্টর ফ্রম অ্যাব্রোড বাই ইন্ডিয়ানস মাইনাস আউটগোয়িং মানি বাই ফরেনার্স মাইনাস যে পার্টটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ওকে, তাহলে দেখো এনএনপি যখন ক্যালকুলেশন করা হচ্ছে তখন কাকে ধরে ক্যালকুলেশনটা করা হচ্ছে, জিএনপি কে ধরে ক্যালকুলেশন করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু যে বিদেশিদের যে ইনকামটা, অর্থাৎ বাইরে থেকে যারা ইন্ডিয়ান কান্ট্রিতে এসে যে ইনকামটা করছে তাদের কিন্তু টাকাটাকে কিন্তু বা আয়টাকে কিন্তু এনএনপি ক্যালকুলেশনে কিন্তু ধরা হচ্ছে না, যেহেতু এটা জিএনপি কে রেসপেক্টে ক্যালকুলেট করা হচ্ছে। কিন্তু যখন এনডিপি কে ক্যালকুলেট করা হচ্ছিল তখন কিন্তু সেটা দেশের মধ্যে বিদেশি আয় থাকুক না ভারতীয় আয় থাকুক, জিডিপি ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু করা হচ্ছিল। কিন্তু যেহেতু এখানে এনএনপি ক্যালকুলেশন করা হচ্ছে তাহলে শুধুমাত্র ইন্ডিয়ানসদের অর্থাৎ আমাদের দেশীয় মানুষের ইনকামটাকেই কিন্তু ধরা হচ্ছে, তাদের আয়টাকেই কিন্তু ধরে কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে। আর তার থেকে কি মাইনাস করা হচ্ছে, ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো এনএনপিটা ন্যাশনাল কেন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, যেহেতু এটাকে জিএনপি ধরে করা হচ্ছে এবং শুধুমাত্র দেশীয় যে মানুষ, দেশের যে ভেতরের যে মানুষ আছে মানে দেশের বাউন্ডারির মধ্যে যে মানুষগুলো আছে সেটা কিন্তু শুধুমাত্র দেশীয় যে মানুষ অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ধরে নাও ভারতবর্ষের ক্ষেত্রে, বিদেশে কিন্তু আয়টা কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে না, তাদের যে আয় সেটাই কিন্তু এনএনপি ক্যালকুলেশনে ধরা হচ্ছে। তাই এনএনপিটা কি বলতে পারি, দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম। এটা লেখো খাতায় প্রত্যেকে, যে এনএনপি হচ্ছে দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম। কেন পিওরেস্ট বলে দিলাম, কারণ এক্ষেত্রে জিএনপি কে ধরে ক্যালকুলেট করা হয়। আর জিএনপি ক্যালকুলেশনের সময় ইন্ডিয়ানদের শুধুমাত্র ভারতীয় মানুষদেরই কিন্তু আয়টাকে এখানে ক্যালকুলেট করা হয়, এখানে বিদেশি মানুষদের আয়টাকে কিন্তু ক্যালকুলেট করা হয় না। সো যখন এনএনপি ক্যালকুলেশন হবে তখন সেটাকে জিএনপি ধরে এবং যখন এনডিপি ক্যালকুলেশন হবে তখন সেটা কিন্তু জিডিপি ধরে। বেসিক ডিফারেন্সটা হচ্ছে এইটুকুই, ঠিক আছে। তাহলে এনডিপির সঙ্গে এনএনপি যে বেসিক ডিফারেন্সটা আছে এটা কিন্তু প্রত্যেকে তোমরা বাড়িতে করবে এবং করে কমেন্ট বক্সে তোমরা এটা পাঠাও এবং দেখবো আমি এটা চেক করে দেবো, ঠিক আছে। তো আমি আজকে তোমাদের এই চারটে বলে দিলাম, এরপর আমি এই চারটে টপিক থেকে কিছু এমসিকিউ তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যান্সার উইথ অ্যান্সার, তোমরা এগুলো খাতায় লেখো। আর একটা কথা, আমি নেক্সট দিন এর পার্ট 2 নেবো, মানে ন্যাশনাল ইনকামের পার্ট 2 নেবো, যেখানে আমি বললাম তোমাদের মার্কেট প্রাইস, ফ্যাক্টর প্রাইস, পার ক্যাপিটা ইনকাম, ডিসপোজেবল ইনকাম এবং বিভিন্ন যে ন্যাশনাল ইনকাম মেজার করার যে 3টে পদ্ধতি বললাম প্রথমে আমি তোমাদেরকে, সেই মেজারেবল পদ্ধতিগুলো বা মেথডস গুলো সম্বন্ধে বলবো এবং ন্যাশনাল ইনকাম মেজার করার সময় যে প্রবলেমস, সেই প্রবলেমস এবং ন্যাশনাল ইনকাম মেজার করে যে সমস্ত ইনস্টিটিউশন সেগুলো সম্বন্ধে পরের দিনে তোমাদের বলবো ডিটেলস এবং এমসিকিউ আর বেশিরভাগ তোমাদের কিন্তু সলভ করে দেবো। তো আজকে মেনলি যে জিনিসগুলো তোমাদেরকে এই টপিক থেকে মেনলি জানতে হবে, ফার্স্ট যে হু এস্টিমেটেড ফার্স্ট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, ফার্স্ট এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম, ফার্স্ট এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। কি বললাম যে ন্যাশনাল ইনকাম প্রথম ভারতবর্ষে তিনি মানে এস্টিমেট করেছিলেন, তিনি হলেন, আমি প্রথমেই বলেছিলাম, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি কত সালে করেছিলেন, তিনি করেছিলেন 1867। ওকে, এবং তিনি ন্যাশনাল ইনকাম এস্টিমেট করার সময় যে পার ক্যাপিটা ইনকাম বলেছিলেন, পার ক্যাপিটা ইনকাম পিসিআই, আমরা শর্ট ফর্মে লিখি এটাকে, এটা নেক্সট দিন আমি তোমাদেরকে বলবো। পার ক্যাপিটা ইনকাম
সেটা হচ্ছে 20 রুপিস। কত? এস্টিমেট 20 রুপিস। এটা কিন্তু পরীক্ষা আছে। পার ক্যাপিটা ইনকামটা তুমি কত এস্টিমেট করেছিলেন? পার ক্যাপিটা ইনকামটা কি আমি নেক্সট দিন এর কনসেপ্টটা তোমাদেরকে দেবো, ঠিক আছে? মানে পার পার্সন অনুযায়ী যে মাথা পিছু যে আয়টা, সেটাই হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এরপর দেখো, ফার্স্ট সাইন্টিফিক্যালি estimated national income in India. ফার্স্ট সাইন্টিফিক্যালি কে ন্যাশনাল ইনকাম ভারতবর্ষে এস্টিমেট করেছিলেন, অর্থাৎ বিজ্ঞানসম্মত বলতে গেলে? প্রফেসর VKRV রাও, উনি করেছিলেন 1931-এ। ওকে, তাহলে এই দুটো আমরা কিন্তু জেনে রাখছো। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেয়। এরপর যেটা জানতে হবে 3 নম্বর, দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম পিওরেস্ট ফর্ম কি? এই মাত্র আমি তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে এনএনপি। এনএনপির পুরো নামটা কি বললাম? নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? চারটা অপশন দিয়ে দিল হয়তো, যে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি। তোমাদেরকে উত্তর করে আসতে হবে। উত্তর হবে কি? এনএনপি, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? দ্য পিওরেস্ট ফর্ম অফ ন্যাশনাল ইনকাম। এরপর দেখো আরো কিছু জিনিস আছে, যেমন ধরো আরেকটা কনসেপ্ট আমি তোমাকে বলে দিচ্ছি 4 নম্বর, যে জিডিপি আর এনডিপি এটার মধ্যে লার্জ কনসেপ্ট কোনটা, অর্থাৎ বিগার ইউনিটস কোনটা, জিডিপি না এনডিপি? তাই বিগার ইউনিট কিন্তু হচ্ছে জিডিপি, অর্থাৎ জিডিপি অলওয়েজ গ্রেটার দ্যান এনডিপি। কারণ আমি তোমাকে বলেছিলাম যে এনডিপি সমান কি বলেছিলাম বলো? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তাহলে এনডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এনডিপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। জিডিপি অলওয়েজ গ্রেটার দ্যান এনডিপি। ওকে, 5 নম্বর হচ্ছে এনএনপি আর জিএনপি। তাহলে এনএনপির সঙ্গে জিএনপির কি রিলেশনটা ছিল? এনএনপি ইজ ইকুয়াল টু জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো, জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন মাইনাস করব তখন পাবো আমরা এনএনপি। তাহলে এনএনপি অলওয়েজ জিএনপি অলওয়েজ গ্রেটার দ্যান এনএনপি, ঠিক আছে? তাহলে এই কনসেপ্ট গুলো কিন্তু তোমরা খাতায় লিখে নাও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? এবং প্রত্যেকের ফুল নেম পরীক্ষা আসতে পারে। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমি আবার বলে দিচ্ছি তোমাদের, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে? আর ন্যাশনাল ইনকামের প্রথম যে ইকুয়েশনটা বলেছিলাম ওইটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওটাকেও তোমরা কিন্তু পরীক্ষা আগে দেখে যাবে, ঠিক আছে? এরপর দেখো, আমি নেক্সট ক্লাসে এর পার্ট 2 নিয়ে তোমাদেরকে বললাম ডিসকাস করব। তোমরা সাথে থেকো, দেখো ক্লাসগুলো, এবং তোমরা প্রত্যেকে খাতাটা কিন্তু লেখো, কিন্তু অবশ্যই লেখো, এবং হেল্প হবে এটা পরীক্ষার আগে, তোমরা এটা দেখে যাবে। আর শুধু তাই নয়, ইকোনমিক্স নয়, আমাদের বিএস একাডেমি চ্যানেলে হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথস সমস্তই ক্লাস করানো হচ্ছে। তো চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ক্লাস দেখো। ডব্লিউবিসিএস মেন্স, প্রিলিমস প্রত্যেকেই হেল্প হবে এই এক্সামে। এছাড়াও রেল, ব্যাংকিং সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা কমন পাবে। এবং আমি এমসিকিউ করাবো তোমাদের, এবং আমাদের যে সমস্ত টিচাররা আছেন বিএস একাডেমির প্রত্যেকেই কিন্তু খুব যত্ন সহকারে পড়ান, এবং প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু ফলো করো। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় তোমাদের, বা যদি তোমাদের কোনো ক্লাস লাগে বা মনে হয় যে এই ক্লাসটা দরকার, তোমরা কমেন্ট বক্সে লেখো আমাদেরকে, আমরা চেষ্টা করব তোমাদের কোয়ারিটা মেটানোর, ঠিক আছে? আর আমাদের প্লেলিস্টে ডব্লিউবিসিএস 2021 একটা কমপ্লিট বুক লিস্ট আছে। সেই বুক লিস্ট থেকে তোমরা কি কি বই পড়তে হবে মেইনস এবং প্রিলিমস এর জন্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য, সেটা কিন্তু তোমরা ওখান থেকে পাবে। এবং ওই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে বই লিস্ট দেওয়া আছে, অর্থাৎ সেখান থেকেও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু বই লিস্ট থেকে তোমরা কিন্তু বইগুলো কিনতে পারো, ঠিক আছে? তোমরা সাথে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, উইশ ইউ অল দ্য বেস্ট।